হসপিটালের বিল এসছে 1,03,800 টাকা, কিন্তু দেখা গেল হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি সেখানে পে করছে মাত্র 45,700 টাকার কাছাকাছি। অর্থাৎ প্রায় 58,000 টাকা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি পে করছে না। এরকম কোনো ঘটনা কি আপনি শুনেছেন? আমি একজন হেলথ ইন্স্যুরেন্স প্রফেশনাল হিসেবে প্রায়শই এরকম ঘটনার সম্মুখীন হই। এই পার্টিকুলার কেসটার বিলটা আমি শো করছি এই ভিডিওতে, হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির নাম কভার করে। আজকের আমাদের ভিডিও এইরকমই ঘটনা নিয়ে, অর্থাৎ হসপিটালে যে বিল সেটা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি পুরোপুরি না হলেও পার্শিয়ালি কেন রিজেক্ট করে সেটার উপরে। নমস্কার, আমার নাম অরিন্দম কুশারি। আমি একজন সার্টিফাইড ফাইন্যান্সিয়াল প্ল্যানার। আমি প্রত্যেক সপ্তাহে আপনাদের জন্য পার্সোনাল এবং বিজনেস ফাইন্যান্সের উপরে বিভিন্ন রকম ভিডিও নিয়ে আসি, বেসিক্যালি অ্যাওয়ারনেস ক্রিয়েশনের জন্য। আজকে আমরা আমাদের ভিডিওতে যেটা আলোচনা করতে চলেছি সেটা হলো হেলথ ইন্স্যুরেন্সের ক্লেম পার্শিয়ালি রিজেক্ট হয় কেন। এর আগে একটা ডিটেইল ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম যে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেম ফুললি রিজেক্ট করে কেন। তার ডেসক্রিপশন নিচে দেওয়া আছে। আজকে আমরা আলোচনা করব হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি হসপিটাল বিলের পার্শিয়াল রিজেকশন কি কি কারণে করতে পারে। এই কারণের মেইনলি দুটো ভাগ। একটা ভাগকে আমরা বলি ক্যাপিং, এটাকে অনেকে সেলিং বলেন, এটাকে অনেকে সাবলিমিট বলেন। অর্থাৎ কত টাকা খরচা করা যাবে তার উপর একটা ক্যাপিং বা একটা সাবলিমিট বা একটা সিলিং হেলথ ইন্স্যুরেন্স পলিসিতে দেওয়া থাকে। একটা এক্সাম্পল দিয়ে আমরা এটা বোঝার চেষ্টা করব। ধরে নিন আপনার 3 লক্ষ টাকার একটা হেলথ ইন্স্যুরেন্স পলিসি আছে। সেই পলিসিতে পরিষ্কারভাবে লেখা থাকবে যে আপনি রুম ভাড়া হিসেবে বা বেড ভাড়া হিসেবে কত টাকা পর্যন্ত ইউজ করতে পারবেন। দেখা যায় যে 1% সেখানে অ্যালাউ করা রয়েছে নর্মাল রুমের জন্য, এবং 2% সেখানে অ্যালাউ করা রয়েছে আইসিইউর জন্য। মানে আপনার রুম ভাড়া বা বেড ভাড়া যদি 3,000 টাকা হয়, কিংবা আইসিইউ ভাড়া যদি 6,000 টাকা হয় পার ডে, সেই পর্যন্ত আপনি অ্যাভেল করতে পারবেন। এবার এখানে আমাদের একটা ছোট্ট জিনিস বোঝার আছে, সেটা হলো যে আমি যদি 3,000 টাকার থেকে বেশি দামি বেডে থাকি কিংবা বেশি দামি রুমে থাকি, তাহলে আমার বিল থেকে কত টাকা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি কাটবে। এখানে যদি আমরা পলিসির টার্মস এন্ড কন্ডিশন পড়ি, তাহলে সেখানে দেখব যে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে আমি আমার যে লিমিট রয়েছে সেই লিমিটের উপর যদি যাই, তাহলে আমার যে ডিডাকশন সেই ডিডাকশনটা প্রপোর্শনেটলি হবে অন অল ইনসিডেন্টাল চার্জেস। ইনসিডেন্টাল চার্জেস বলতে আমরা বোঝাতে চাই যে ভর্তির সঙ্গে জড়িত যে কোনো ধরনের খরচা। কি কি খরচা হতে পারে? সেটা ডাক্তারের ভিজিট হতে পারে, সেটা ওষুধের খরচা হতে পারে, সেটা আমি যে অপারেশন কিংবা প্রসিডিওরের জন্য ভর্তি হয়েছি সেই সংক্রান্ত খরচা হতে পারে। অর্থাৎ আমি যখন হায়ার ট্যারিফের বেডে থাকবো কিংবা রুমে থাকবো, সেই সময় আমার শুধু বেড ভাড়ার যে অতিরিক্ত খরচাটা হচ্ছে সেটাই কাটা যাবে না, তার সঙ্গে ইনসিডেন্টাল চার্জেস যা আছে সেটাও প্রপোর্শনেটলি কাটা যাবে। একটা এক্সাম্পল দিয়ে আমরা জিনিসটাকে বোঝার চেষ্টা করি। ধরুন আপনার লিমিট হচ্ছে 3,000 রুপিস, সেখানে আপনি 6,000 রুপিসের একটা রুমে গিয়ে ভর্তি হলেন। এবার হিসেব অনুযায়ী প্রতিদিন 3,000 টাকা করে আপনার এক্সট্রা খরচা হচ্ছে। অর্থাৎ আপনার বিল থেকে 3,000 টাকা করে পার ডে কাটা যাওয়া উচিত। ধরুন আপনি 5 দিনের জন্য অ্যাডমিটেড হলেন, তাহলে 3 × 5 = 15, অর্থাৎ 15,000 রুপিস আপনার বিল থেকে ডিডাক্ট হওয়া উচিত। কিন্তু দেখা গেল যখন বিল স্যাংশন হলো হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি দ্বারা, ক্লেম স্যাংশন যখন হলো, তখন দেখা গেল সেখানে 15,000 টাকার থেকে অনেক বেশি টাকা কাটা হচ্ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমাদের দেশের হসপিটালের যে সিস্টেম, সেখানে কোনো একজন ডাক্তারবাবু যদি জেনারেল ওয়ার্ডে তার ভিজিট 1,000 রুপিস হয়, তাহলে সেই ডাক্তারবাবুই সেম ডিজিজের জন্য, কেউ যদি কেবিনে থাকেন তাকে চার্জ করবেন 2,000 রুপিস, কেউ যদি সিঙ্গেল প্রাইভেট এসিতে থাকে তাকে হয়তো চার্জ করবেন 3,000 রুপিস, এবং কেউ যদি আইসিইউ তে থাকে
তাকে হয়তো চার্জ করবেন 6000 রুপিস। ঠিক সেরকম ভাবেই আমাদের যে অপারেশন কস্ট বা যেগুলো আমাদের প্যাকেজ কস্ট, সেটা যখন আমি হায়ার গ্রেডেড বেডে চলে যাব কিংবা হায়ার গ্রেডেড রুমে চলে যাব, সেটাও বেড়ে যাবে। এমনকি খাবার দাবারের খরচা সেটাও বেড়ে যাবে, নার্সের খরচা বেড়ে যাবে। অর্থাৎ হায়ার বেডে যাওয়ার সঙ্গে সঙ্গে বাকি খরচাগুলো প্রপোর্শনেটলি বাড়তে আরম্ভ করবে। ঠিক এই কথাটাই আপনার হেলথ ইন্স্যুরেন্স পলিসিতে লেখা আছে যে হায়ার বেডে কিংবা হায়ার চার্জের রুমে আপনি যদি যান, তাহলে আপনার ইনসিডেন্টাল যা এক্সপেন্সেস আছে সেগুলো প্রপোর্শনেটলি ডিডাক্ট হবে। মানে আপনি 3000 এর জায়গায় 6000 রুপিস এর বেড ইউজ করছেন, সুতরাং সমস্ত খরচা যা হবে তার 50% ডিডাক্ট হবে। কেননা 6000 এর জায়গায় আপনাকে 3000 অ্যালাউ করা হবে, ডাক্তারের ভিজিট যদি 2000 হয় আপনাকে 1000 অ্যালাউ করা হবে, অপারেশন কস্ট যদি 30000 হয় ওই হায়ার ট্যারিফের বেডে সেখানে 15000 আপনাকে অ্যালাউ করা হবে। অর্থাৎ এই ক্যাপিং বা সাবলিমিট যা মেনশন করা রয়েছে সেই অনুযায়ী পুরো খরচাটা প্রপোর্শনেটলি ডিডাক্ট হবে। এবং এই ভিডিও শুরুতে আমি যে বিলটা দেখিয়েছিলাম সেই বিলে 1,04,000 টাকার মধ্যে মাত্র 45-46 হাজার টাকা যে পে করা হচ্ছে, সেই ডিডাকশনের মানে প্রায় যে 55,000 টাকা, প্রায় 58,000 টাকা যে ডিডাক্ট করা হচ্ছে, সেই ডিডাকশনের একটা বড় কারণ হচ্ছে যে ভদ্রলোকের পলিসিটা তাতে পরিষ্কার ভাবে এরকম সাবলিমিট বা ক্যাপিং সেট করা রয়েছে এবং সেই জন্য কতগুলো টাকা কাটা পড়বে। সুতরাং এই সাবলিমিট বা ক্যাপিং আমাদের হেলথ ইন্স্যুরেন্স পলিসিতে আছে কিনা সেটা আমাদের খুব ভালো করে বুঝে নেওয়া দরকার। এবার প্রশ্ন আসছে, সাবলিমিট বা ক্যাপিং এটা কি শুধু রুম রেন্টের জন্য বা ট্যারিফের জন্যই কি শুধু অ্যাপ্লিকেবল? উত্তর হলো না। এই সাবলিমিট অনেক কিছুর উপরেই আসতে পারে। এটা যেমন ট্যারিফের উপর আসতে পারে, এটা তেমনি যে মেডিকেল প্রসিডিউরস তার উপরেও আসতে পারে। কিরকম? ধরুন আপনার পলিসিতে এটা বলা থাকতে পারে যে হার্ট সার্জারিতে আপনি 2.5 লক্ষ টাকার বেশি পাবেন না, ছানি কাটতে অর্থাৎ ক্যাটারাক্ট সার্জারিতে আপনি 30,000 টাকা বেশি পাবেন না। এরকম ডিজিজ ওয়াইজ বা ট্রিটমেন্ট ওয়াইজ অনেক সময় এরকম সাপ্লিমেন্ট সেট করা থাকে। আবার দেখা যায় যে আরো অন্য অনেক কিছুতে যেমন ডে কেয়ার প্রসিডিউরস, সেই প্রসিডিউরস এর ক্ষেত্রেও এরকম সাপ্লিমেন্ট সেট করা থাকতে পারে। এছাড়া প্রি হসপিটালাইজেশন, পোস্ট হসপিটালাইজেশন, তার উপর সাপ্লিমেন্ট সেট করা থাকতে পারে। এবং সবথেকে বড় ভয়ের কথা যে অনেক সময় অনেক পরিস্থিতি মডার্ন ট্রিটমেন্টের উপরে সাপ্লিমেন্ট সেট করা থাকে। দেখুন আজকের দিনে আমরা যখন ট্রিটমেন্ট করতে যাই অনেক জায়গাতেই আমরা শুনি যে সেখানে রোবোটিক সার্জারি করা হবে কিংবা লেজার সার্জারি করা হবে। এবার এই রোবোটিক বা লেজার সার্জারি এগুলো মডার্ন ট্রিটমেন্টের মধ্যে পড়ে এবং মডার্ন ট্রিটমেন্টে যদি এরকম সাবলিমিট সেট করা থাকে, তাহলে আপনার 3 লক্ষ টাকার পলিসি থাকলেও সেখানে যদি বিল আসে 3 লক্ষ টাকার, আপনি কিন্তু কোনো রকম ভাবেই 3 লক্ষ টাকা পাবেন না। দেখা যাবে যে যা বিল এসছে তার অনেকটাই কাটা যাবে। ঠিক আমাদের এক্সাম্পলের মতো, যেখানে প্রায় 55% of the claimed amount has been deducted। সুতরাং এই ক্যাপিং বা সিলিং এটা আমাদের হেলথ ইন্স্যুরেন্সের ক্লেম পার্শিয়ালি রিজেক্ট হওয়ার একটা বড় কারণ। এরপর আমরা আসবো হেলথ ইন্স্যুরেন্সের ক্লেম রিজেক্ট হওয়ার আরেকটা কারণের উপর। নরমালি একটা বিল যখন হসপিটাল রেজ করে তার মধ্যে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে মেডিকেল এক্সপেন্সেস আর একটা হচ্ছে নন মেডিকেল এক্সপেন্সেস। নন মেডিকেল এক্সপেন্সেস এর মধ্যে কি থাকে? আপনাকে যে স্যালাইন দেওয়ার জন্য যে নিডল ইউজ করা হয়েছে, যে সিরিঞ্জ ইউজ করা হয়েছে, ডাক্তার বাবুরা বা নার্স যে গ্লাভস ইউজ করেছেন, যে পিপি কিট তারা ইউজ করেছেন, এরকম তুলো মানে কটন গজ, এরকম অনেক আইটেমস থাকে যেগুলো মেডিকেল আইটেমস নয়, এগুলোকে বলা হয় নন মেডিকেল আইটেমস। অনেক পলিসি আছে হেলথ ইন্স্যুরেন্সের যারা এই নন মেডিকেল আইটেমস এর পেমেন্ট করে না। তো সুতরাং আপনার বিলের মধ্যে যদি নন মেডিকেল আইটেমস এর যা টোটাল, সেই টোটালটার টাকা আপনি পাবেন। প্রপোর্শন টোটাল বিলের মধ্যে কতটা হতে পারে? ইউজুয়ালি 10 থেকে 15%। কিন্তু যদি ইনফেকশন কেস হয় বা রোড অ্যাক্সিডেন্ট কেস হয়, এরকমও হতে পারে যে আপনার টোটাল বিলের অ্যারাউন্ড 30 to 40% will be non medical items।
তো সেরকম ক্ষেত্রে কিন্তু আপনার যে পাওনা টাকা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে মানে যা ক্লেম, সেই ক্লেমের অনেক টাকাই কাটা যাবে। সুতরাং পলিসিতে আপনার এটা দেখে নেওয়া ভালো যে নন মেডিকেল আইটেমস কভার করা আছে কিনা। অ্যাজ আ লেম্যান হেলথ ইন্স্যুরেন্সের এই ছোটখাটো জিনিসগুলো কি করে বুঝবো? আপনি অবশ্যই কথা বলবেন আপনার অ্যাডভাইজারের সঙ্গে। আমাদেরকেও আপনি যোগাযোগ করতে পারেন যদি হেলথ ইন্স্যুরেন্স সম্পর্কে আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে। আমরা আপনাকে যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব। তবে এটা খুব ইম্পর্টেন্ট যে আজকের দিনে মেডিকেল ইনফ্লেশন যে রেটে বাড়ছে, সেখানে আপনার এমন পলিসি সিলেক্ট করা উচিত যার মধ্যে কোনো রকম সাব লিমিট সেট করা নেই। এবার আজকের দিনে আপনি প্রশ্ন তুলতে পারেন যে 1% যদি আমার বেড ভাড়া হয়, তাহলে আমার যদি 10 লাখ টাকার পলিসি থাকে, তাহলে তো পার ডে 10,000 রুপিস আপনি বেডের জন্য পাবেন। অবশ্যই 10,000 রুপিসই পাবেন। এবং আপনি বলতে পারেন যে আমি 10,000 রুপিস এর সে তো বিরাট ব্যাপার, আমার অত টাকার দরকার নেই। এটা হয়তো ঘটনা যে আজকের দিনে আপনার 10,000 রুপিস এর বেডে থাকার প্রয়োজন হয়তো পড়বে না, কিন্তু আপনার এই পলিসিটা পরের বছরও 10 লাখ টাকা থাকবে, তারপরের বছরও 10 লাখ টাকা থাকবে, বোনাস পাবেন। বোনাসের উপর কিন্তু আপনার এই সাবলিমিট ক্যালকুলেশন হয় না। সাবলিমিট ক্যালকুলেশন হয় সবসময় বেস পলিসির উপর। কিন্তু মেডিকেল ইনফ্লেশন যে রেটে বাড়ছে, এরকম হয়তো দেখা যাবে যে 5 বছর পরে গিয়ে আপনি 10,000 রুপিসে কোনো বেডই পাচ্ছেন না। ইনফ্যাক্ট আজকের ডেটে কলকাতার উপকণ্ঠে আমার এক ক্লায়েন্ট বারাসাতে একটি হসপিটালে ভর্তি হতে গিয়ে সেখানে দেখলেন যে সেখানে জেনারেল বেড শুরু হচ্ছে 6,000 রুপিস থেকে। এটা আজকে 2025 সালের ঘটনা। বা 2030 গিয়ে এটা কত হতে পারে আমরা খুব সহজেই অনুমান করতে পারি। সুতরাং আপনার জন্য এটা ইম্পর্টেন্ট যে আপনার পলিসিতে যেন কোনো সাবলিমিট না থাকে, আপনার পলিসিতে নন মেডিকেল পার্ট অফ দ্য বিল সেটা যেন কভার করা থাকে, যে সেটার পেমেন্ট হবে। এই দুটো জিনিস দেখে নিয়ে যদি আপনি পলিসি কেনেন, এই পার্শিয়াল রিজেকশনের হাত থেকে আপনি বাঁচতে পারবেন। আমাদের চ্যানেল দেখতে থাকবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছ থেকে উৎসাহ পেলে এরকম আরো অনেক কন্টেন্ট আমরা নিয়ে আসতে পারবো আপনাদের সামনে, যাতে হেলথ ইন্স্যুরেন্স কিংবা মিউচুয়াল ফান্ডস কিংবা শেয়ার মার্কেট সম্পর্কে আমাদের মনে যে বিলস গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি এবং আমরা প্রপার ডিসিশন নিতে পারি। নমস্কার।